হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি চিটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো দেখো, এটা তো বর্ষাকালের মাশরুম, তোমরা বুঝতেই পেরেছো এটা খড়ের, পচা খড়ের মধ্যে হয়। তো এখন তো মাশরুম সবসময় পাওয়া যায়, তো আমি কিন্তু বলবো এটা যে অসময়ের মাশরুম। তো অসময়ের মাশরুম পেয়ে অনেকটা মাশরুমই কিনে আনা হয়েছিল। তো আমি ভাবলাম যখন এতটাই মাশরুম আনা হয়েছে, ওটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা তো সবাই জানো মাশরুম কীভাবে পরিষ্কার করতে হবে, আমি এর আগে অনেক ভিডিওতেও শেয়ার করেছি। ভালো করে বেছে ওটাকে ভালো করে চটকে দুবার ধুয়ে নিতে হয়, লাল জলটা ফেলে দিতে হয়, দিয়ে দুটো বাটিতে দেখো আলাদা আলাদা করে ভাগ করে নিলাম। এটা ভাগ করার কারণ অনেকটাই যেহেতু মাশরুম আছে, তাই দু রকমভাবে আমি মাশরুমটা রান্না করব। তো আজকে সেটাই হচ্ছে তোমাদের জন্য আমার মানে কি বলবো গিফট, সেটা হচ্ছে মাশরুমের, এই মাশরুমটা দু রকম রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, অসমের মাশরুমের দু রকমের রেসিপি। তো দেখো দুটো মাশরুমেই কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। তো দু রকম মাশরুম হবে ঠিকই, মানে তরকারিটা দু রকম হবে, কিন্তু মাশরুমটা একই রকম। ওই যে খড়ের ছাতু বা খড়ের যে মাশরুমটা হয়, ওই মাশরুমটাই কিন্তু এটা। তো দেখো সেটাই মেখে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো সারা জীবন, এভাবে আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে থাকবো বা আছি। তো দেখো এই যে মাশরুমের এটা আমার মাখানো হয়ে গেল। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল কিছুটা দিয়েছি, আর কিছুটা দেবো। তো প্রথমে আমি একটা মাশরুমের রেসিপি বানাচ্ছি, তো এটা মাশরুম ভাজাও বলতে পারো। তো দেখো এটা সরষের তেলেই কিন্তু আমি দুটো রেসিপি কিন্তু সরষের তেলেই বানাবো। তো তোমরা সাদা তেলে বানাতেই পারো, তবে সরষের তেলে বানালে কিন্তু এর স্বাদটা ভালো আসে। আর যেহেতু এই মাশরুমটা আমি ভাজা করব, তাই দেখলে সরষের তেলের সঙ্গে একটু সাদা তেলও আমি নিয়ে নিলাম। তো যেহেতু মাশরুম ভাজিতে একটু তেল বেশি লাগবে, তাই একটু দুটো তেল মিশিয়ে নিলাম। তো দেখো বেশ বড় দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। তো এই মাশরুম ভাজিতে আমি কিন্তু এই পেঁয়াজ কুচিটা আমি অ্যাড করেছি, আর করেছি কাঁচা পাকা লঙ্কা বেশ কয়েকটা কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। তারপর কি করছি দেখো। তো এই সময় বললে কি ভিডিওটা কিন্তু ছোটো হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে মাশরুমের রেসিপি বানিয়ে খেতে পারে। আর তোমরাও কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও, সত্যি খুব সুন্দর হয়। তো দেখো আমার পেঁয়াজ আর লঙ্কাটা তেলে দিয়ে আমি কিন্তু ভাজিনি, একটুখানি নেড়ে নিয়েই কিন্তু আমি মাশরুমটা এখানে অ্যাড করে দিয়েছি। কারণ মাশরুমকে যত তুমি ভাজবে, যত একদম জল শূন্য করবে, ততই কিন্তু তার টেস্টটা বাড়ে। তো যেহেতু মাশরুমটাকে আমার অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তো অটোমেটিকলি পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে, পেঁয়াজ আর লঙ্কাগুলো, তাই আমি বেশি ওটা ভাজলাম না। তো দেখো দিয়ে এবারে এটাকে একটু ধৈর্য সহকারে, আর গ্যাসের হিটটা তোমরা লো টু মাঝারি রাখবে, লো নয় মাঝারি রাখবে, আর মাঝে মাঝে কিন্তু হাইও দিতে হবে, নাহলে কিন্তু এই মাশরুমটা ভাজতে অনেকটা সময় লেগে যাবে, আর ঠিকঠাক ভাজাও হবে না। তো দেখো সেটা দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে এপিট ওপিট করে নেড়ে দিতে হবে, আর ঢাকা চাপা তো একদমই দেওয়া যাবে না, এপিট ওপিট করে নেড়ে দিতে হবে। আর কি করতে হবে, মাশরুমটাকে সর্বদা খুন্তি দিয়ে গোটা মানে পুরো কড়াইটা চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি এর রসটা মরে যায়। তো যখন একদম ভালো সুন্দর করে এর সব পুরো জলটাই একদম শুষে যাবে, আর ঝরঝরে হয়ে যাবে, তো আর কালারটাও দেখবে অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু আমার এই মাশরুম ভাজাটা সম্পূর্ণ হবে। আর এই মাশরুম ভাজাটা থাকলে না, গরম ভাত আর মাশরুম ভাজাটা থাকলে আর কিচ্ছু তরকারি লাগবে না। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, এইভাবে মাশরুম ভাজিটা বানালে আর গরম ভাত থাকলে তোমাদের কিন্তু আর কোনো তরকারি আর লাগবে না। তো দেখো মাশরুমে অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু আরও একটু হবে, ঝরঝরে এখনও হয়নি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সেই জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে। আর হ্যাঁ বলে রাখি, মিষ্টি কমেন্ট কিন্তু একটা অবশ্যই করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। আর আমি যারই ভিডিও দেখি না কেন, প্রথমে একটা লাইক দিয়ে দেখি, পুরোটা দেখি, আর কমেন্ট অবশ্যই করি। তাই আমিও চাইবো যে আমার বন্ধুরাও যেন সেটা ফলো করে। আর তো দেখো অবশ্যই যারা এত দূর অবধি দেখেছো কিন্তু লাইক দাওনি, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর দেখো এই যে ভাজাটা হয়ে গেছে, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে, কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখো ঢেলে নিয়েছি, এটা ফাইনাল লুক ছিল। তো
দেখো আবার একটা যে মাশরুমের রেসিপি আমি বানাবো বললাম, সেটার জন্য আবার একটা ফ্রাইং প্যান নিয়েছি। তবে এটা কিন্তু একটা আমিষ রেসিপি করেছি, একটা নিরামিষ রেসিপি করেছি। প্রথমটা যে রেসিপিটা করেছি তোমরা দেখলে, ওটায় পেঁয়াজ দিয়েছি, ওটা আমিষ রেসিপি ছিল। আর এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি বানাচ্ছি। তো আমি দুদিন দুটো করেছিলাম, নিরামিষের দিন একটা করেছিলাম আর আমিষের দিন। কিন্তু যেহেতু আমি ভাবলাম এই মাশরুমটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দুটোকে আমি একসঙ্গে করেই কিন্তু শেয়ার করছি। তো এখানে আমি আমার নিরামিষ ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি, নিয়ে তাতে কিন্তু ওই মাশরুমটা যে ছিল সেটাকে ভাজতে বসিয়ে দিয়েছি তেলে। আর এখানে দেখো এই যে দুটো বেগুন আর আলু, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেবো। আর এদিকে মাশরুমটা কিন্তু আমি ফ্রাইং প্যানে ভালো করে একটু ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এইটাতে আর কিছু নেই, শুধু মাশরুমটাই যে নুন হলুদ মাখিয়েছিলাম ওটাই, আর তেলের ওপরে শুধু ভেজে নিচ্ছি, আর কিন্তু এখানে কিছু দেওয়া নেই। তো দেখো সেটাই করছি। আর দুটো রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল, দুটোই খুব সুন্দর খেতে। তোমরা কিন্তু অতি অবশ্যই একবার বানিয়ে খেও। তো দেখো এই মাশরুমটাকে ভালো করে এটাকে একটু ধৈর্য ধরে কিন্তু মাশরুমটাকে ভাজতে হবে। সে তুমি মাশরুমের ভাজি করো বা মাশরুমের তরকারি করো, মাশরুমটাকে একটু ভালো করে যদি ভেজে না দাও না, তার টেস্টটা কিন্তু আসে না, বা টেস্টটা বোঝা যায় না। যত ভেজে দেবে তত দেখবে ওর মাশরুমের টেস্টটা ভালো আসে। তো এখানে দেখো আমি নিরামিষ কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমাদেরকে তো প্রথমেই বলেছি আমি সর্ষের তেলে রান্নাটা করব। দিয়ে সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। সাদা সর্ষেটা ফাটা শুরু করতেই কিন্তু আমি এখানে একটু 5 ফোড়নও অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কী করছি দেখতে থাকো। দুটো কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না করছি তাই এখানে কিন্তু অন্য কিছু দিচ্ছি না, একদম এই যে আলু বেগুনগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতো এবারে লবণ দিয়ে দিলাম। আর দেখো কী দিচ্ছি, পরিমাণ মতো হলুদ। তো এটাও কিন্তু একদম কম মশলায় রান্না হবে, একদম মশলা দেওয়া হবে না। আর দেখো এখানে দিয়ে দিলাম একটু চিনি। তো যেটা বলছিলাম, মাশরুম তুমি যত কম মশলাতে রান্না করবে না, তার টেস্টটা তত ভালো আসে। আর মাশরুমে যদি বেশি মশলা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাশরুমের যে আসল টেস্টটা বা গন্ধটা সেটা কিন্তু থাকে না। তো দেখো এখানে কিন্তু আমি আর কোনো মশলাই অ্যাড করব না, এইটুকুই যে মশলা দিলাম এটাতেই কিন্তু আমার রান্নাটা হবে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে বেগুন আলুটা সেদ্ধ হয়ে যায়, হালকা ভাজা ভাজা হয়ে যায়। তো এটাও কিন্তু আমার তরকারিটা করবো, এটাও কিন্তু গা মাখা তরকারি হবে, এটাতেও কিন্তু জুস থাকবে না। তো দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। তো জলটা দিলাম এই কারণে যাতে আলু বেগুনটা সেদ্ধ হয়ে যায়, কেন আলু বেগুনটা তো আমাকে সেদ্ধ করতে হবে। আর মাশরুম তো আমি ভেজে রেখেছি, তোমরা দেখেছো। তো দেখো না এই যে ঢাকা চাপাটা তুলে নিলাম। তো এখানে আমার আলু আর বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি খুন্তি দিয়ে সেগুলোকে একটু ম্যাশ করে নেবো। তো সেটাই করছি, ম্যাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দিয়ে তারপরে দেখো এই যে ভাজা যে মাশরুমটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আলু বেগুনটার সঙ্গে। তো আলু বেগুন আমার সেদ্ধ হয়ে গেছে, মাশরুমও ভাজা হয়ে আছে, তো আর বেশিক্ষণ লাগবে না, রান্নাটা কিন্তু এক্ষুনি হয়ে যাবে। তো দেখো আমি সেই আলুগুলোকে ভালো করে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, তাই সব কিছু ম্যাশ করে আমি এই মাশরুমটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো এটাও রান্না করতে বেশি সময় লাগবে না। তো দেখো মাশরুমে যে আর গুঁড়ো ভাজাগুলোর থেকে গেছিলো সেটাও আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। আমার রান্না প্রায় কমপ্লিটের পথে। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়েছে। যেরকম আমি কাছ থেকে বরাবর দেখাই সেভাবে তোমাদেরকে একবার কাছ থেকে এই যে দেখিয়ে দিলাম, ঢাকা চাপাটা দিয়ে দিয়েছিলাম। দেখো এবার আমি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে আমি তোমাদের দাদাভাই আর মেয়েকে খেতে দিয়ে দেবো। তো এই রেসিপিটা কিন্তু খাওয়ার সময় আমি দেখাতে পারিনি, কারণ এটা নিরামিষের দিন রান্না করেছিলাম, তো ভিডিওটা করতে ভুলে গেছি। কিন্তু প্রথমে যে আমি মাশরুম ভাজাটা করলাম বা ভাজিটা করলাম, মাশরুম ভাজিটা করলাম, ওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এটা আমি শেয়ার করতে পারিনি, খাওয়াটা শেয়ার করতে পারিনি, রান্নাটাই শুধু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো দেখো আমার মাশরুমটা তরকারিটা রেসিপিটা রেডি। তো এইভাবে তোমরা করলে কিন্তু এইভাবে একদম ঝোলটা মেরে দিও, মানে একদম রসটা মেরে দিও, একদম শুকনো শুকনো করে করো। এই মাশরুমের তরকারিটা শুকনো শুকনোই খেতে খুব দারুণ লাগে। তো দেখো এই যে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটাই ছিল কিন্তু ফাইনাল লুক। তো চলো এবার ওদের আমি খেতে দিয়ে দিই, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো ওই যে আমি ছাতুটা ভাজলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে, তো সেটা দিয়ে দিয়েছি খেতে। তো কেমন হয়েছে বলবে সব। কেমন হয়েছে বৃষ্টি? ভালো হয়েছে।
ছাতুর স্বাদটা আসছে? হ্যাঁ আসছে, ছাতু তো ভালোই লাগে। তো বন্ধুরা দেখলে ওই যে দুটো ছাতুর রেসিপি করলাম, ওই দুটো ছাতুর রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একটা রেসিপি তোমাদের আমি খাওয়াটা দেখাতে পেরেছি, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে, কিন্তু আরেকটা রেসিপি খাওয়াটা দেখাতে পারিনি, তবে ওটাও খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে মানে মাশরুম ছাতু বলছি, কেন মাশরুমকে আমরা ছাতু বলি তাই বলছি, এই অসময়ের এই মাশরুমটা যদি পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও, সত্যিই খুব ভালো হয়। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।